আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি প্রবলেম সলভিং এর ব্যাপারে একটু আলাপ করতে চাচ্ছি। আহ, আপনারা অনেকেই জানেন যে আমি সি শার্প এবং ASP.NET এই বিষয়গুলোতে কাজ করে থাকি এবং আমি ট্রেনিং দিয়ে থাকি সি শার্প এবং ASP.NET এর উপরে। তো প্রবলেম সলভিংটা তাহলে আমি কেন আলাপ করতে চাচ্ছি? মূলত প্রবলেম সলভিং আমাদের এই প্রোগ্রামিং শেখার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন ইন্টারভিউতে, বিশেষ করে যখন ফ্রেশারদের ইন্টারভিউ হয়, জব ইন্টারভিউ, তখন প্রবলেম সলভিং বিষয়টা অনেক কোম্পানিতেই দেখা হয়। এবং বাংলাদেশের বিভিন্ন টপ কোম্পানিতেও অনেক সময় দেখা যায় যে প্রবলেম সলভিং এর বিষয়টাতে গুরুত্ব দেওয়া হয়। এর পাশাপাশি একজন প্রোগ্রামারকে যদি প্রোগ্রামিং স্কিল ডেভেলপ করতে হয়, লজিক বিল্ড আপ করতে হয়, তাহলে আসলে প্রবলেম সলভিং বিষয়টা বেশ গুরুত্ব পায় এবং এই বিষয়টা অনেক হেল্পফুল হয় যদি আমরা প্রবলেম সলভিং করে থাকি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই প্রবলেম সলভিং এর ব্যাপারে বেশ কিছু ভুল ধারণা আছে। এই বিষয়গুলো নিয়ে আমি আগেও আলাপ করেছি বিভিন্ন সময়। তো সেই বিষয়ে আজকে যাব না। মূল কথা হচ্ছে যে প্রবলেম সলভিং এর বিষয়ে একটা ভুল ধারণা হচ্ছে যে যারা প্রবলেম সলভিং আগে কখনো করেনি বা কোনো গাইডেন্স কারো কাছ থেকে পায় না, তাদের জন্য দেখা যায় যে প্রবলেম সলভিং শুরু করাটা খুব কঠিন একটা বিষয় হয়ে যায়। এবং এই প্রবলেম সলভিংটা শুরু করতে গিয়ে তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়, সেগুলোর কারণে অনেকেই দেখা যায় যে প্রবলেম সলভিং করতে আর আগ্রহী হয় না এবং পরে তারা অন্যদিকে চলে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রবলেম সলভিংটাকে খুব ঘৃণা করে। তো প্রবলেম সলভিং এটা আসলে ঘৃণা করার মতো কোনো বিষয় না, বরং এটা অবশ্যই একটা জরুরি বিষয় এবং আমি মনে করি যে এটা প্রত্যেকটা প্রোগ্রামারের অন্তত শুরুর দিকে প্র্যাকটিসের জন্য দরকার। এবং এই বিষয়টা আহ, বেশ ভালো কাজ করে আমাদের প্রোগ্রামিং শেখার দিকে। তো কি কি ভুল আমরা করে থাকি এবং কিভাবে আমরা এই প্রোগ্রামিং শেখার জন্য প্রবলেম সলভিং কে ব্যবহার করতে পারি, সে বিষয়গুলো নিয়ে আজকে একটু আলাপ করব। আর আমি সি শার্প ব্যবহার করে আমরা কিভাবে প্রবলেম সলভিং শুরু করতে পারি ভিজুয়াল স্টুডিওতে, সেই বিষয়টাও আমি কিছুটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো শুরু করা যাক। প্রথমে প্রবলেম সলভিং এর জন্য আমরা সাধারণত দেখা যায় যে একটা ওয়েবসাইট, একাধিক ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে গিয়ে প্রবলেম গুলো থাকে, বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্ট হয়। একসময় আমরা ডেভ স্কিলেও আমাদের নিজস্ব একটা অনলাইন জাজ ছিল, বর্তমানে যদিও সেটা আমরা বন্ধ রেখেছি, ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে আবার চালু করব। তো দেখা যায় যে কোড ফোর্সেস, হ্যাকার র্যাঙ্ক, কোড শেফ, লিড কোড, এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে। লাইটও যে আমাদের বাংলাদেশি একজনের তৈরি করা, সেটাও আছে। তো এইসব প্ল্যাটফর্মগুলোতে দেখা যায় যে রেগুলার বেসিসে প্রোগ্রামিং কন্টেস্ট অ্যারেঞ্জ করা হয় এবং সেখানে অনেক প্রবলেম প্রবলেম ব্যাংক থেকে আমরা পাই। তো আমরা চলেন এরকম একটা ওয়েবসাইট আমরা একটু ভিজিট করি। এর চেয়ে আমরা কোড ফোর্সেসে যাই। এর সাথে সাথে আমরা লিড কোড দেখতে পারি। তো এখানে আমাদের দুইটা প্ল্যাটফর্ম আমরা ওপেন করলাম। এই প্রবলেম সলভিং এর সাইটগুলোতে সাধারণত একই প্যাটার্ন লক্ষ্য করা যায়। আহ, এখানে লিড কোডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যাটার্নটার মধ্যে প্রবলেমের লিস্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি না, বা কন্টেস্টের লিস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। প্রথমে আমাদেরকে সাইন ইন করতে বলে, তারপরে আমরা সেই জিনিসটা দেখতে পাই। তো আমি এখানে লেটস আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলি। তো লগ ইন হয়ে যাওয়ার পর আমরা মেনুতে এখানে কন্টেস্ট, প্রবলেমস এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। অপরদিকে কোড ফোর্সেসে আমাকে লগ ইন করতে হয় না, প্রথমেই আমি প্রবলেম সেট, কন্টেস্ট এই বিষয়গুলো দেখতে পাই। কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি দুটা প্ল্যাটফর্মেই আমরা সিমিলারিটি লক্ষ্য করতে পারছি। তো কোড ফোর্সেসের সাথে লিড কোডের পার্থক্যটা কি?
কোড ফোর্সেসে যেটা হয় সেটা দেখা যায় যে আইসিপিসির প্যাটার্নে আসলে প্রবলেমগুলো বেশি থাকে এখানে। দেখা যায় যে সলভ করার জন্য আমাকে যে কোডটা করতে হয় পুরো কোডটা আমাকে লিখে জমা দিতে হয় টপ টু বটম। এখানে কোনো টেমপ্লেট থাকে না। অপরদিকে যখন আমরা লিড কোডে যাই, লিড কোডে আমি যদি একটা প্রবলেম সলভ করতে যাই, র্যান্ডমলি লেটসে আমরা একটা প্রবলেমের ভিতরে গেলাম, তো দেখা যায় যে আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, যদি আমি সি শার্প সিলেক্ট করি সে ফর এক্সাম্পল, তো আমাকে একটা লেটস এ টেমপ্লেট এখানে দিয়ে দেয়, ইনিশিয়াল একটা টেমপ্লেট দিয়ে দেয়। অন্যান্য জিনিসগুলা মোরলেস আমি মনে করি একই রকম। তো এই যে টেমপ্লেটটা আমাকে দিয়ে দেয়, এই টেমপ্লেটটা ফলো করে আমাকে এখানে কোডটা লিখতে হয়। তো এটা আসলে একজন এক্সপিরিয়েন্স প্রোগ্রামারের জন্য ডাল ভাত ব্যাপার। আহ, বিশেষ করে যারা অবজেক্ট ওরিয়েন্টেড কোডিং করেন তাদের জন্য এটা খুবই ডাল ভাত ব্যাপার, কিন্তু যারা নতুন প্রোগ্রামিং শিখেন বিশেষ করে ইউনিভার্সিটি থেকে, তাদের কাছে এই দুইটা প্যাটার্ন খুব ডিফারেন্ট মনে হয়। এর কারণ হচ্ছে যে এই রকম ভাবে আমাকে একটা ফিক্সড সিগনেচার দিয়ে দিবে। আমরা মেথড যখন একটা থাকে সেটার রিটার্ন টাইপ, নাম এবং প্যারামিটারস গুলোকে নিয়ে একটা যে সিনট্যাক্স থাকে সেটাকে সিগনেচার, মেথড সিগনেচার বলে থাকি। তো এই যে সিগনেচারটা আমাকে দিয়ে দিচ্ছে যে আমাকে একটা পার্টিকুলার ফরম্যাটে এখানে ইনপুটটা রিসিভ করতে হবে এবং আউটপুটটা রিটার্ন করতে হবে। তো এটার সাথে অনেকেই অভ্যস্ত না, অনেকে জাস্ট হচ্ছে গিয়ে কনসোল থেকে ইনপুট নিব এবং আমি প্রিন্ট করে আউটপুট দিয়ে দিব, এই প্যাটার্নটা ফলো করে ইউনিভার্সিটি লাইফে প্রোগ্রামিং করে। তো এই জন্য তাদের কাছে অনেক এটা খটমটে মনে হয় বিষয়টা, বা অনেকে অনভ্যস্ত ফিল করতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা খুবই সাদামাটা একটা বিষয়। লেটস সে আমরা এটা নিয়ে পরে আলাপ করি। আমি প্রথমে কোড ফোর্সেসেই আলাপ করতে চাচ্ছি যে কোড ফোর্সেসে আমরা কিভাবে প্রবলেম সলভিং শুরু করতে পারি। তো এখানে আমাদের এই যে প্রবলেম সেট, এটা একটা মেনুতে আইটেম, এখানে যদি আমরা যাই তাহলে আমরা এখানে একটা লিস্ট অফ প্রবলেম দেখতে পারবো। ঠিক আছে, অনেক প্রবলেম এখানে আছে। এগুলো এক একটা কোশ্চেনের মতো টাস্ক। তো এখানে কন্টেস্ট সেকশন আছে যেখানে লাইভ কন্টেস্ট হয়। সেই বিষয়ে আমি আজকে আলাপ করছি না। এটা আমার মনে হয় শুরুতে কারো চেষ্টা না করাই ভালো। আমার মনে হয় প্রথমে আগে এই যে প্রবলেম সেট আছে এখান থেকে আমাদের প্রথমে প্রবলেম সলভিং এর শুরুটা হওয়া উচিত। তো আমি যখন প্রবলেম সলভিং শুরু করেছিলাম তখন আমারও কিন্তু বেশ কিছু সমস্যা ফেস করতে হয়েছে। আমি প্রথমবার মনে আছে যে আমি কিভাবে যেন ভ্যালাডোলিটের যে অনলাইন ইউভিএ জাজ আছে সেটাতে গিয়ে করেছিলাম, এবং সেখানে কয়েকটা এরকম প্রবলেমের লিস্ট খুলে আমি একটু একটার ভিতরে গিয়ে দেখলাম যে আচ্ছা কি আছে ভিতরে। এবং আমি এখানে এসে কিছুই বুঝলাম না, মানে কিছুই আসলে আমার মাথায় ঢুকলো না যে আসলে এখানে কি লেখা আছে, কি বলছে এখানে। এগুলো কি টাইম লিমিট, মেমোরি লিমিট, ইনপুট আউটপুট এক্সাম্পল, এগুলো কি দেখাচ্ছে, কি ফরম্যাটে, আমি কিছুই আসলে বুঝতে পারি নাই। এবং আমি সাথে সাথে এখান থেকে বের হয়ে যাই 5 মিনিটের ভিতরে। তখন আমি মাত্র সি প্রোগ্রামিং কোর্স করছি আমার সেকেন্ড সেমিস্টারে ইউনিভার্সিটির। তো প্রোগ্রামিং এর ব্যাপারে তখন আমার ধারণা আসলে খুব যে শক্ত ছিল তা না। তো এই সমস্যাটা আসলে আমাদের অনেকেরই হয়, যারা নতুন প্রোগ্রামিং শিখছি, প্রোগ্রামিং এর ব্যাপারে আমাদের খুব শক্ত ধারণা থাকে না। তার উপরে যখন আমাদেরকে এরকম ম্যাথমেটিক্যাল নোটেশনে প্রোগ্রামিংটা করতে বলে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভেরিয়েবল এন এম, তারপরে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল নোটেশনের মাধ্যমে আমাদের রেঞ্জ বা বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন গুলা বলা হচ্ছে, ডিটেইল গুলা যখন খুব ক্রিপ্টিক ওয়েতে বলা হচ্ছে, তখন আমরা সবাই হচ্ছে গিয়ে দেখা যায় যে প্রথমেই হতাশ হয়ে পড়ি এবং কি করব, কিভাবে কোডটা লিখবো, কোথা থেকে শুরু করব, এই ধারণাটাই আমাদের আর মাথায় আসে না। তো এই কারণে দেখা যায় যে অনেকেই চিন্তা করে যে আমি প্রবলেম সলভিং পারি না, এটা আমার মাথায় ঢোকে না, আমি এটা বুঝি না, কাজ করে না। আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের অন্যান্য অ্যাঙ্গেলে চলে যাই, আমি মোবাইল ডেভেলপমেন্ট দেখি, আমি ডটনেট ডেভেলপমেন্ট দেখি, আমি ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় শিখি, আমি জাভাস্ক্রিপ্ট শিখি, সিএসএস শিখি, এইচটিএমএল শিখি। এই জিনিসগুলোর দিকে তখন মানুষ আসলে দেখা যায় যে ঝুঁকে যাচ্ছে এবং প্রবলেম সলভিংটা তারা ছেড়ে যাচ্ছে। পরবর্তীতে অনেক সময় যখন অনেক দেরিতে তারা এটার গুরুত্ব বুঝতে পারে, তখন আবার ফেরত এসে এই জিনিসটাকে শেখা শুরু থেকে অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যায়।
তো আমি কিছু শর্টকাট বা আমি যে ভুলগুলো লাইফে করেছি সেখান থেকে আমার যে মানে ধারণা, সেটাকে আমি সামারাইজ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে কি কি ভুল সাধারণত আমরা প্রবলেম সলভিং শুরু করতে গেলে করে থাকি। তার মধ্যে একটা ভুল হচ্ছে যে আমি যখন এই প্রবলেমের লিস্টে আসি, এসে এখানে যে লিস্টে আমি দেখতে পাই, আমি মনে করি যে আচ্ছা আমার এই যে প্রথমে যেটা আছে এটা দিয়ে শুরু করা উচিত, এটাই আমার প্রথম। তো আমি এটা দিয়ে পড়া শুরু করব এবং আমি যাব, যেভাবে আমরা একটা বই পড়ি, বইয়ের প্রথম পাতা থেকে পড়তে শুরু করি, তাই না? তা আমাদের ধারণা যে এই প্রথমটাই আমার শুরু করা উচিত। যদিও এখানে নাম্বারগুলো দেখলে আমরা দেখতে পাবো যে এখানে ডিসেন্ডিং অর্ডারে লিস্ট করা আছে নাম্বারগুলো, অর্থাৎ যেমন 2001, 197, তারপরে আছে 2196। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা আসলে একটু পরের দিকে, তাই না? কিন্তু অনেক ওয়েবসাইট আছে, বিশেষ করে আমি যখন ইউভিএতে শুরু করেছিলাম সেখানে কিন্তু আসলে সিরিয়ালি ছিল, মানে 100, তারপরে 101, 102, 103 এভাবে। এবং আমি 100টা দিয়েই শুরু করেছিলাম, লেটস। তো অনেকেই আমরা এরকম প্রথমটা দিয়ে শুরু করি এবং ভাবি যে এটাই আমার জন্য সবচেয়ে সহজ হবে, এখান থেকে আসলে আমার শুরু করা উচিত। কিন্তু এটা এখানে সবচেয়ে মারাত্মক একটা বড় ভুল ধারণা। এখানে আমাকে এভাবে শুরু করলে আমি দেখা যাবে যে হয়তো সবচেয়ে ডিফিকাল্ট একটা প্রবলেম, বা সবচেয়ে ডিফিকাল্ট না হলে বেশ ডিফিকাল্ট একটা প্রবলেম দিয়ে আমি হয়তো শুরু করে ফেলবো। ঠিক আছে? তো আমাকে এখানে যদি শুরু করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সাইটে কোড ফোর্সেসে এখানে একটা আইটেম আছে যে টিক মার্ক দেওয়া, যেটা আমি দেখতে পাচ্ছি যে কত মানুষ আসলে এই প্রবলেমটা সলভ করেছে। তো আমি যদি এটা দিয়ে ডিসেন্ডিং অর্ডারে সর্টিংটা রিঅ্যারেঞ্জ করে দেই, ঠিক আছে, তাহলে আমি সবচেয়ে ইজি প্রবলেমগুলোকে এখন প্রথমে পেলাম। এখন সবচেয়ে বেশি মানুষ যেটা সলভ করতে পেরেছে, সাধারণত এটা সবচেয়ে বেশি সহজ হওয়ার কথা, তাই না? যদিও এটা সবসময় 100% কাজ করবে না, কিন্তু মোটামুটি এটা কাজ করে। তো আপনি যদি এই অর্ডারে এটাকে সর্ট করে নেন, যে সবচেয়ে বেশি যেটা সলভ হয়েছে, বেশি মানুষ সলভ করেছে, সেটা দিয়ে আমি প্রথমে এটাকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে নিতে চাচ্ছি। তারপরে এখানে আরেকটা আইটেম আছে, যদি আমি দুইটাকে একসাথে সর্টে ব্যবহার করতে পারবো না, বাট আমি লেটস সে এই ডিসেন্ডিং অর্ডারে কত মানুষ সলভ করেছে এটাকেই রাখবো, তার সাথে হচ্ছে গিয়ে আমি দেখবো যে এখানে স্কোরটা কত। ঠিক আছে? তো আমি যখন প্রবলেম সলভিং শুরু করেছিলাম তখন এই সলভের কাউন্টও ছিল না, আমি যেখানে করতাম আর কি ইউভিএতে, এবং হচ্ছে এই স্কোরও ছিল না। ইভেন এখানে যে ক্যাটাগরি গুলো দেওয়া আছে যে এই প্রবলেমটা সলভ করতে হলে কি কি টেকনিক জানতে হবে, অ্যালগোরিদম বা বিভিন্ন ধরনের কোডিং টেকনিক, সেই জিনিসগুলো এখানে মেনশন করা আছে, এগুলোও আসলে সেখানে মেনশন থাকতো না, শুধুমাত্র প্রবলেমের নাম, ভিতরে গেলে প্রবলেমের ডিটেইল। তো যাই হোক, এখন অনেক সুযোগ সুবিধা, এখন এখানে আমরা এভাবে করে সর্ট করে নিতে পারছি বিষয়টা, তো আপনাদের এভাবে সর্ট করে নিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা 1000 প্রবলেম, 1000 স্কোরের প্রবলেম আছে, তার উপরে আবার দেখা যাচ্ছে যে 800 আছে, আবার নিচেও 800 আছে। তো এই জন্য যেটা বললাম যে এই জিনিসগুলো কিছু তারতম্য হতে পারে, ঠিক আছে, কিন্তু মোটামুটি এই জিনিসটা কাজ করবে। তাহলে আমরা মোটামুটি উপর থেকে এখন নিচের দিকে যদি যেতে থাকি তাহলে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো প্রথম দিকে যে প্রবলেমগুলো আমরা এখানে লিস্টে দেখতে পাচ্ছি, এখানে আমরা বেশিরভাগ ইজি প্রবলেমগুলোকে আসলে পাবো। তো এটা হচ্ছে একটা জিনিস যেটা আমাদের সবাইকে করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন, আরেকটা দ্বিতীয় ভুল সেটা হচ্ছে যে আমরা যখন এই লিস্টটা সর্ট করে নিলাম, তো ধরেন আপনি এটা দিয়ে শুরু করলেন, লেটস আপনি এটার ভিতরে আসলেন, ভিতরে এসে আপনি এটা পড়ে কিছুই বুঝতে পারছেন না। এটার ডিটেইলটা আমি আবার একটু পরে বলবো, লেটস এখানে কি আছে বা কিভাবে আমার জিনিসগুলো বুঝতে হবে। কিন্তু লেটস সে আপনি এখানে যাই পড়লেন, যাই বলা হচ্ছে, কিছুই আপনার মাথায় কাজ করছে না। হ্যাঁ, এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে যে পড়েই আপনার মনে হচ্ছে এটা তো খুবই সহজ। ঠিক আছে? তো এই দুই সিনারিওতে আপনি কি করবেন? তো যখন আপনি জানলেন যে আমি এখানে সবচেয়ে সহজ থেকে সর্ট করে নিয়েছি, অথচ আপনি প্রথম 3-4টা যখন পড়লেন, আপনি দেখতে পাচ্ছেন একটাও মাথায় কাজ করছে না, আপনি কি হবে? হতাশ হয়ে গেলেন যে আমার দ্বারা তাহলে হচ্ছে না, কারণ আমি তো এত সহজগুলোই পাচ্ছি না, তো পরের গুলো তো আরো কঠিন, সেগুলো আমি কিভাবে পারবো? রাইট?
আরেকটা হচ্ছে যে আপনার পড়ে মনে হচ্ছে খুবই সহজ, এটা আমি এখনই করে দিতে পারি, এবং আপনি কোড করে এটাকে সাবমিট করলেন, এবং সাবমিট করার পর আপনি দেখলেন যে রং অ্যান্সার, এটা হয় নাই। আপনি হতাশ হয়ে গেলেন যে এত সহজ জিনিস হচ্ছে না কেন। আপনি হয়তো আরো কয়েকবার ট্রাই করলেন, কিন্তু তাও হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, আপনার জেদ চেপে গেল যে এটা হবে না কেন, যতক্ষণ এটা না হচ্ছে এত সহজ তখন তো আমি আর সামনে যেতে পারছি না, তাই না? তো আপনি এটার মধ্যে স্টাক হয়ে থাকলেন। আমার পরিচিত একজন এরকম, তাকে আমি প্রবলেম সলভিং এর ব্যাপারে উৎসাহিত করেছিলাম, এবং তাকে খুব সহজ মানে একদম সবচেয়ে সহজ একটা প্রবলেম দিয়েছিলাম যে এই প্রবলেমটা দিয়ে তুমি শুরু করো, এবং সে 1 মাস পর আমাকে জানালো যে সে স্টিল ওই প্রবলেমটা সলভ করতে পারেনি, এবং এরপর থেকে সে হচ্ছে গিয়ে প্রবলেম সলভিং কে আর পছন্দই করে না এবং টোটালি ছেড়ে দিয়েছে। 1 মাস সে আদা জল খেয়ে ওই জিনিসটার পিছনে দিন রাত লেগেছিল যে এত সহজ প্রবলেমটা কেন সলভ হবে না। তো আমাদের এই জায়গায় একটা টেকনিক বা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। টেকনিক বা স্ট্র্যাটেজি হলো যে আপনি একটা জিনিস যদি দেখে না বোঝেন, অথবা যদি বোঝেন এবং তারপর দেখা যায় যে আসলে হচ্ছে না, তাহলে আপনার বুঝতে হবে যে আপনি কিছু একটা মিস করছেন। দুই ক্ষেত্রেই আপনি আসলে জিনিসটা বুঝতে পারেন নাই। আপনার মনে হচ্ছে আপনি বুঝেছেন কিন্তু আসলে হচ্ছে না, দ্যাট মিনস আপনি আসলে ক্লিয়ারলি জিনিসটা বোঝেন নাই, কিছু না কিছু মিস হয়ে গেছে। অথবা আপনি পড়ে প্রথমেই বুঝতে পারছেন না। এই দুই ক্ষেত্রেই একটা জিনিসের উপরে স্টাক হয়ে থাকা যাবে না, ঠিক আছে? আপনি যদি হচ্ছে গিয়ে জেদ চেপে বসে যে না, আমার এটা সলভ করতেই হবে, এটা না হওয়া পর্যন্ত আমি সামনে যাব না, এভাবে আসলে জিনিসটা কাজ করে না। অনেকের মাথায় কোনো একটা জিনিস খুব সহজে ঢোকে, আবার কোনো আরেকটা জিনিস দেখা যায় যে খুব সহজে ঢোকে না। আমি যখন প্রবলেম সলভিং শুরু করেছিলাম, তো একদম সহজ যে প্রবলেমটা প্রথমে ছিল ওটা একদম সহজ না, বাট মোটামুটি ভালোই সহজ ছিল, সেটা কোনোভাবেই আমার মাথায় ঢুকছিল না। কিন্তু 8 নম্বর প্রবলেম, মনে করেন উপর থেকে নিচে দিকে 8 নম্বরে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা আমি খুব সহজে সলভ করে ফেলি, অথচ সেটা বেশ কঠিন একটা প্রবলেম ছিল। তো আমার ফ্রেন্ডরা কেউই ওইটা দেখা যায় যে তখন সলভ করতে পারছিল না, অথচ প্রথম যেটা আমার ফ্রেন্ডরা সবাই সলভ করে ফেলেছে সেটা আমি সলভ করতে পারছিলাম না। তো এই জন্য এই বিষয়টাকে ভেরিয়েবল হিসেবে দেখবেন যে এটা আমার ফ্রেন্ড করে ফেলছে, আমি পারছি না কেন, বা আমি এটা মনে হচ্ছে পারি তাও হচ্ছে না কেন। এসব জেদ না করে আপনি জাস্ট একটার পরে একটা দেখতে থাকবেন, যে ট্রাই করতে থাকবেন, দেখতে থাকবেন, ট্রাই করতে থাকবেন। যেটাই আপনার পরে মনে হবে যে আপনি এটা মোটামুটি বুঝতে পেরেছেন, আপনি সেটাই কোড করে সাবমিট করবেন। যদি দেখেন রং অ্যান্সার, একটু চিন্তা করবেন যে আচ্ছা কি হতে পারে, কিছু কি মিস করলাম, ইনপুট আউটপুট গুলো আবার একটু চেক করি তো, কয়েকটা ইনপুট দিয়ে একটু বোঝার চেষ্টা করি তো আমার কোনো কিছু ভুল হইলো কিনা। এভাবে কিছু ট্রাই করবেন। ট্রাই করার পরে যদি আপনি দেখেন যে আপনি 4-5 বার ট্রাই করলেন এরপরে হলো না, আপনি আপাতত এটা রেখে দেন, ঠিক আছে? এটার পিছনে না লেগে থেকে আপনি হচ্ছে আবার পরেরটা আরেকটা প্রবলেম আপনি সেটা দেখেন। এটা আপনার মাথায় থাকবে যে এটা হয় নাই, কেন হয় নাই আপনি ভাবতে থাকবেন, কিন্তু এটার পিছনে এখন জেদ ধরে পড়ে থাকবেন না, আপনি সামনে যেতে থাকেন। আরেকটা ট্রাই করেন। আপনার এমন মনে করতে হবে যে আমাকে সলভ কাউন্টটা বাড়াতে হবে, হ্যাঁ, আমি দেখি কোনটা আমি সলভ করে ফেলতে পারি। আমি যদি বেশি ট্রাই করি তাহলে বেশি সলভ করতে পারবো, এই অ্যাঙ্গেলে আপনি সামনের দিকে যাবেন। আর পরবর্তীতে যখন আপনার মাথায় হঠাৎ মনে হবে যে আচ্ছা ওই প্রবলেমটা তো আমার সলভ হয় নাই, আমি ওটাতে মনে হয় এই জিনিসটা মিস করে গেছি, তখন তো মাথায় আসে নাই, এখন মনে হচ্ছে এটা আমার ভুল হয়েছে, তখন আপনি আবার আসেন ফেরত, এসে আবার ওটাতে ফিক্স করে ট্রাই করেন। যদি সলভ হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না সলভ হয় আবার রেখে দেন, ঠিক আছে? যে আচ্ছা এখনো বুঝতে পারি না এই বিষয়টা, পরে চিন্তা করব। এভাবে আপনি খালি সামনে যেতে থাকবেন। এটা হচ্ছে দ্বিতীয় যে ভুলটা, যে আমরা অনেক সময় গোয়ার্তুমি করি বা একটা জিনিসের পিছনে একদম জেদ ধরে লেগে পড়ে থাকে, যে এই সবচেয়ে ইজিটা আমি কেন পারছি না, এটা না পারলে আমার আর অন্যগুলো ট্রাই করে লাভ নাই, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এরপর যেই ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে, বা ভুল বলা যায়, বা আমাদের যে ডিফিকাল্টিসটা সেটা হচ্ছে যে আমরা এখানে এসে যেই ফরম্যাটে আমাদের ডিটেল গুলো দেয়া থাকে এটা সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে আমাদের সবকিছু মাথার উপর দিয়ে যায়। আমরা এখানে প্রবলেমের নাম থেকেই প্রথমে ধাক্কা খাই, অদ্ভুত একটা নাম, এটা কি আসলে বোঝাচ্ছে। তারপরে টাইম লিমিট, মেমোরি লিমিট, এগুলো কি অনেক ফ্রেশারই আসলে বোঝে না। তারপরে হচ্ছে গিয়ে এখানে একটা ডিটেইল থাকে। এই ডিটেইলটা একদমই অদ্ভুত একটা জিনিস। বেশিরভাগ প্রবলেম সলভিং সাইটেই দেখা যায় যে এই ডিটেইলটা অনেক সময় দেখা যায় বিভিন্ন গাঁজাখড়ি গল্প দিয়ে ভর্তি থাকে।
বিভিন্ন ডিস্ট্রাকশন যে আপনাকে আসলে মিসলিড করার চেষ্টা করে, বা বিভিন্ন ধরনের ফানি গল্প থাকে অনেক সময় মিসলিড করার চেষ্টা করে, অনেক সময় জাস্ট অযথাই কিছু খোঁজাখুরি গল্প থাকে, আবার অনেক সময় রিয়েলিটির সাথে ম্যাচিং কোনো কেস স্টাডি বা স্টেটমেন্টও থাকতে পারে। তো এই যে জিনিসটা, এটাকে আপনার একদম রিয়েল লাইফের সাথে মেলালে চলবে না। ঠিক আছে, আপনি এখানে কি বলেছে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন, কিন্তু এটাকে আপনার রিয়েল লাইফের সাথে মেলালে চলবে না। ঠিক আছে, ধরেন এখানে বলল যে একটা দুনিয়া আছে, সেই দুনিয়াতে হচ্ছে গিয়ে মোটর বাইকের থেকে সাইকেল জোরে চলে। ঠিক আছে, তো আপনি যদি এখন চিন্তা করেন এটা কেমন কথা হলো, মোটর বাইকের থেকে কিভাবে সাইকেল দ্রুত যাবে? এটা তো রিয়েল লাইফে আসলে হয় না। তো আপনার এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে তাহলে কিন্তু আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে যে এখানে বলা হয়েছে সাইকেল আগে যায়, তাহলে সাইকেল আগে যায়, এটা ধরে আপনাকে আগাতে হবে। সো আপনাকে এই ডিটেলটা চিন্তা করতে হবে যে এটা আসলে কোনো রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল না, এটার সাথে রিয়েল ওয়ার্ল্ডের তুলনা করলে চলবে না, বরং এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে সেটাকে আপনার খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। তো এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার ইনপুট এবং আউটপুট সেকশন। এখানে আসলে আমাদেরকে ইনপুটে কি ধরনের ইনপুট দেওয়া হবে প্রোগ্রামে সেটার ডিটেইলটা বলা হয়, এবং আউটপুটে আমাকে কি ধরনের আউটপুট দিতে হবে সেটার ডিটেইলটা বলা হয়। এই ডিটেইলটা আমাকে খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে, কারণ হচ্ছে যে এই ডিটেইলের একটু তারতম্য হলে দেখা যাবে যে আমার প্রবলেম সলভ নাও হতে পারে। এখানে যেটা বলা হয়, অনেক সময় যারা নতুন প্রবলেম সলভার তারা দেখা যায় এটাকে সন্দেহ পোষণ করে। ঠিক আছে, যেমন ধরেন যে এখানে বলা হয়েছে যে আমার যে একটা ইনপুট থাকবে ডাব্লিউ, এখানে ম্যাথমেটিক্যাল নোটেশন ব্যবহার করে বলা হয়েছে যে ডাব্লিউ এর রেঞ্জটা হচ্ছে 1 থেকে 100-র ভিতরে। ঠিক আছে, আমাকে একটা ইন্টিজার ইনপুট দিবে, এখানে বলাই আছে কন্টেইনস ইন্টিজার নাম্বার ডাব্লিউ, যেটা 1 থেকে 100-র ভিতরে। তো অনেকে দেখা যায় যে কোডের মধ্যে এটা চেক করে যে আচ্ছা যদি 1-এর থেকে ছোট হয় বা 100 থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট করো, এটা প্রিন্ট করো। ঠিক আছে, এখানে যে স্পেসিফিকেশন গুলো দেওয়া থাকে সাধারণত এটা আপনি 100 ভাগ হয় যে কোনো একটা প্রবলেমে ভুল থাকে। এটা আসলে ইচ্ছাকৃত না যে ইচ্ছা করে যেটা বলেছে তার বাইরে ইনপুট দিয়েছে, বরং দেখা যায় যে যে আসলে প্রবলেম সেটার বা জাজ ডেটা সেট করেছে তাদের ওখানে ইনপুটের তাদের ওখানে আর কি তাদের জাজ ডেটার ভিতরে আসলে কিছু ভুল ডেটা রয়ে গেছে, যেটার কারণে অনিচ্ছাকৃতভাবে দেখা যায় যে কিছু সমস্যা অনেক সময় হয়। এটা খুবই রেয়ার কেসে ঘটে, এবং যারা খুব এক্সপার্ট প্রবলেম সলভার তারা এটা ধরে ফেলে, কারণ তারা তাদের কোডের ব্যাপারে 100% কনফিডেন্ট। এবং যখনই তারা 100% কনফিডেন্ট কোড লেখার পরে বোঝে যে এটা হচ্ছে না, তার মানে ইনপুট ডাটায় কোনো না কোনো ভুল আছে, এবং তারা খুব এক্সপার্ট প্রোগ্রামার, তারা সেটা বের করে ফেলে নিজেদের কোড লিখেই। তো আপনি সেটা নিয়ে চিন্তা করবেন না। আপনি যেহেতু নতুন শুরু করছেন, আপনি নতুন প্রবলেম সলভার, আপনি ধরে নেবেন যে এখানে যা বলা হচ্ছে এটা 100% সত্য, আপনার এর বাইরে কোনো কিছু চেক করারই দরকার নেই, এবং এটা মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। এবং আউটপুটের ক্ষেত্রে এটা সত্য, আপনাকে খুব কেয়ারফুলি যেটা বলা হয়েছে আউটপুট যেভাবে দিতে সেভাবে দিতে হবে। এই জায়গায় আমি অনেক চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য, এই কথাগুলো আমি বারবার তাদেরকে বলি যে আপনারা কিন্তু এই জিনিসগুলোকে খুব গুরুত্ব দিয়ে চেক করবেন, কিন্তু দেখা যায় যে তারা এটা বারবারই অগ্রাহ্য করে এবং ভুল করে। তখন যখন আমি চেক করি তখন দেখা যায় যে তারা আমার ইনস্ট্রাকশন ফলো করে নাই, অথচ এটা খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে আপনাদের এই কাজটা করতে হবে, যেভাবে বলা হয়েছে সেভাবে আপনাকে ইনপুট আউটপুট প্রসেস করতে হবে। যেমন দেখেন যে এখানে বলা হয়েছে ইএস প্রিন্ট দিতে, এবং ইএসটা দেখেন তিনোটা লেটারই ক্যাপিটাল। নো প্রিন্ট দিতে একটা সার্টেন কেসে সেটাও দুটো লেটারই ক্যাপিটাল। তো অনেক স্টুডেন্ট মনে করে যে আচ্ছা ইএস লিখলেই হবে, এটা যে আমি ছোট হাতে লিখি বড় হাতে লিখি তিনোটাই ক্যাপিটাল লিখি বা শুধু ওয়াই ক্যাপিটাল লিখি বা তিনোটাই ছোট হাতে লিখি এটা ম্যাটার করে না, ইএস প্রিন্ট দিয়েছি, দ্যাটস ইট, হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে কোনো মানুষ আসলে এখানে আপনার কোডটা চেক করছে না, আপনার আউটপুটটা চেক করছে অটোমেটিক ভাবে আরেকটা কোড। আপনার ইনপুট আউটপুট যদি আপনি ঠিকভাবে ম্যাচিং করে না রাখেন, একদম মেশিনের মতো 100% অ্যাকুরেট, তাহলে আপনার প্রবলেম সলভ হবে না।
ঠিক আছে? আপনি যদি এখানে একটা স্পেসও এদিক সেদিক করেন, কিছু এক্সট্রা প্রিন্ট করেন বা কোনো কিছু এক্সট্রা লেখেন যে আচ্ছা মাই আউটপুট ইজ ইয়েস, মাই আউটপুট ইজ কোলন ইয়েস, হবে না। আপনি ছোট হাত বড় হাত করে দিলেন, বড় হাতকে ছোট হাত করে দিলেন, হবে না। এই সবগুলো জিনিস আপনাকে একদম এক্স্যাক্টলি রাখতে হবে। আমি বারবার এই জিনিসটা বলি, তারপরে যখন আমি বিভিন্ন জনের প্রবলেম শুনি, তারা যখন বলে যে আমার হচ্ছে না, তখন আমি চেক করে দেখি যে তারা এই কাজগুলো ভুল করে রাখছে। ইনপুটও আপনাকে যেভাবে নিতে বলবে সেভাবে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে এক লাইনে কয়েকটা নাম্বার, একই সারিতে কয়েকটা নাম্বার হচ্ছে গিয়ে ইনপুট দেওয়া হচ্ছে স্পেস দিয়ে দিয়ে, যে এক স্পেস দুই স্পেস তিন এরকম। কিন্তু অনেকেই দেখা যায় ইনপুটটা নেয় লাইন বাই লাইন, যে এক, তারপর নিচের লাইনে দুই, তারপর নিচের লাইনে তিন। তারা মনে করে যে আমার ইনপুটটা নিলেই তো হলো, আমি এক লাইন থেকে নেই নাকি দুই লাইন থেকে নেই তাতে কি আসে যায়। এগুলো যদি আপনি অগ্রাহ্য করেন তাহলে প্রবলেম সলভিং আপনি করতে পারবেন না। আপনাকে অবশ্যই এই ব্যাপারগুলোকে 100% সিরিয়াস হইতে হবে। যেভাবে ইনপুট দিচ্ছে সেভাবে নিতে হবে, যেভাবে আউটপুট দিতে বলেছে সেভাবে দিতে হবে। এটা হচ্ছে আরেকটা মারাত্মক ভুল। আরেকটা ভুল হচ্ছে যে এখানে একটা এক্সাম্পল সেকশন থাকে। তো এই এক্সাম্পল সেকশনে একটা স্যাম্পল ইনপুট একটা স্যাম্পল আউটপুট দেওয়া থাকে, অনেক সময় একাধিকও থাকে। তো অনেকেই মনে করে যে এটা যদি আমার ম্যাচ হয়ে যায়, অর্থাৎ ধরেন আপনি আপনার কোডের মধ্যে 8 ইনপুট দিলেন এবং আউটপুট আসলো ইয়েস, তাহলে আপনি ধরে নেন যে আমার এই কোড হয়ে গেছে। এখন আপনি সাবমিট করলেন, আপনাকে দিচ্ছে রং অ্যান্সার। এখন তো আপনার মাথা খারাপ, কি ব্যাপার, আমার 8 দিলে ইয়েস আসে, এখানে দেওয়া আছে 8 দিলে ইয়েস হবে, তাহলে আমারটা হচ্ছে না কেন? এটাও আমি আমার স্টুডেন্টদেরকে বহুবার বলি যে এখানে আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটা জাস্ট একটা এক্সাম্পল। আপনার এই কোডটাকে অনেক ইনপুট দিয়ে আপনার অনেক আউটপুট চেক করা হবে, ঠিক আছে, শত শত। আপনি জাস্ট এখানে যেটা দেয়া আছে সেটা চেক করলেই যে আপনি ধরে নেবেন আপনার কোড হয়ে গেছে, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। তো যাই হোক, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে আমাদের মাথায় রাখ